আমরা তো 2025 সাল শুরু হয়ে গেছে। তো আজকে হচ্ছে আমাদের হ্যাপি নিউ ইয়ার। আজকে হ্যাপি নিউ ইয়ারটা কেন বলছি, আমরা 2025 সালে আমি সবাই তো জানেন, সবাই আমাকে বলে আমি কম বাজেটের সিনেমা বানাই। তো ইনশাল্লাহ আমি 10,000 টাকা বাজেট নিয়ে সিনেমা শুরু করতে যাচ্ছি। আর একটা উল্লেখ করার পিছনে অবশ্যই কারণ আছে, কারণটা অবশ্যই আপনারা সবাই জানতে পারবেন। আমি নতুন একটি সিনেমা রাজকে নিয়ে শুরু করছি। ইনশাল্লাহ আরো নায়ক নায়িকা আছে, এটার সাথে আরো অনেকে আছে, আমাদের অমিত হাসান ভাই আছে, আরো অনেকেই আছে। আজকে আমি আমার সিনেমার নামটা আমার ভুল মানুষ নায়ক নায়িকা বললি বাংলাদেশের নাই, তো অবশ্যই একটা পিছনে কারণ আছে। নাই আমরা অনেক সময় বাধ্য হয়ে কাজ করতে, মানে আমরা আজকে আমার নতুন আমার ভুল মানুষ সিনেমাটা আমি পরে করবো। এখন আমার নতুন একটি সিনেমা যে সিনেমাটা করতে যাচ্ছি সেই সিনেমাটার নাম হয়েছে বাসর হবে মাটির ঘরে। বাসর হবে মাটির ঘরে, খুব সুন্দর একটি গল্প। আমি গল্পটা অনেক সুন্দর করে মানে দেখাইছি। ইনশাআল্লাহ আশা করি 2025 সাল সবার ভালো কিছু হচ্ছে, আমাদের একটু ভালো কিছু হোক। তো এই আশা নিয়ে আজকে আমি সবাইকে ডাকলাম। তো ইচ্ছা ছিল যে শুটিং দিয়ে শুরু করে আমি মহরত করব, কিন্তু বাংলাদেশের অবস্থা এখন এত খারাপ, অবস্থাও এত খারাপ, আমাদের ভিতরে তো অনেক আপনারা জানেনই সবাই। শুটিংটা করছি না, কারণ আজকে যদি আমি শুটিং করি, কালকে আমি নিব যারা আছে তারা মনে করেন পরের দিন সবাইকে শিডিউল দিয়ে দিন, পরের দিন আর খুঁজে পাবো না। এর জন্য একসাথে সবাই একটা গর্তের ভিতরে ঢুকবো, যাতে ওখান থেকে কেউ বের না হতে পারে। ইনশাআল্লাহ আমার শুটিংটা শেষ করবো। ইনশাআল্লাহ যদি আল্লাহ সাথে থাকেন, আপনাদের সবার যদি দোয়া থাকে আমার সাথে, ইনশাআল্লাহ 2025 সালে বাসর হবে মাটির ঘরে। রাসূল ভাই কিছু বলো। আমি একটু ছোট করে বলে দিই, সেটা হচ্ছে আমার ছবিটা রিলিজ হয় চ্যানেলে ফিল্মের ছবি, আপনারা জানেন। আমি এখন পর্যন্ত 4টা ছবি আমার একদম বড় কাছ থেকে রিলিজ হয়েছে। আমি সিমি আমাকে যখন ছবিটার ব্যাপারে বলে, আমি গল্পটা শুনে খুব চমৎকার লাগে। আজকে আপনারা যে সিমি ইসলাম লিখে দেখছেন, ওনার প্রোডাকশন থেকে কিন্তু 4 কোটি টাকা বাজেটের ছবি রিলিজ হয়েছে। আমি শুধু সিমিকে একটা বলেছি যে আমি 4টা ছবি রিলিজ হয়েছে, সেন্সর হয়েছে, আমি কখনো এফডিসি তে শুটিং করতে পারিনি। তোমার ছবিটা আমি করবো, অবশ্যই তুমি কিন্তু আমাকে এফডিসি তে শুটিং করাবা। তখন সিমি আমাকে বললো যে এই ছবির একটা গান, জেলখানার গান, এটা অবশ্যই এফডিসি তে আমরা করব। এটা সে আমাকে কমিটমেন্ট করছে এবং সিমি আমাকে একটা ভালো সাইনিংও করাইছে। আশা করি ইনশাআল্লাহ সিমির যে প্রতি যে ক্ষুধা সিমির মধ্যে আছে, এবং সে দেখেন তার পুরো জীবনটাই কিন্তু সিনেমায় শেষ করে দিয়েছে। তা আমি সিমি আমার উপর যে বিশ্বাস রেখেছে, আমি সিনেমাগুলোর মতো আমি বিশ্বাস করি তার বিশ্বাসের সম্মান আমি রক্ষা করতে পারবো, এবং খুব ভালো গল্পের একটা ভালো ছবি শীঘ্রই আসবে, এবং সামনে এফডিসিতে এটা শুটিং শুরু হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা কাটেন আপনারা, কাটেন। আচ্ছা, এখন আপনারা এখানে আপনারা আছেন, আমি প্রত্যেকের চেহারা দেখে তাদের নাম আমি বলে দিতে পারবো। আমি কারণ তাদের সাথে ভালো আজকে 10 বছর বিবাহ করেছিলাম, আপনারা এটা সবাই জানেন। এবং প্রথম দিন রাতে আমি মানসিকভাবে সিদ্ধান্ত নেই যে আমি এই মহিলার সাথে সংসার করব না, কিন্তু প্রথম দিন আমি তাকে ব্যাখ্যা করতে পারিনি। এই বিষয়টা হচ্ছে ওনার একটা 1 বছরের শিশু আছে, আপনারা জানেন। ওই শিশুটা যখন আমার বিয়ের বাসরটা কিন্তু রত্না কবিরের আমাদের রত্নাপা, যখন এই বাচ্চাটা কাঁদতেছিল,
মার বিয়ে হয়েছে, বাচ্চাটা কিন্তু কাঁদতেছিল। সেদিন এই মহিলা বাচ্চাটাকে এমন ভাবে সাপ করে একটা ধমক দিছে তার হেল্পিং হ্যান্ডকে। সেদিন আমার মনের মধ্যে একটা দাগ পড়ছে যে কথা, মা বাসর করে ঢুকে কিন্তু সন্তানের সাথে এটা কি আচরণ করলো। ওই রাত এটা ভাবতে ভাবতে আমার কেটে যায়। এরপরে সেকেন্ড দিন আপনাদের সব বলেছি তার ব্যাপারে। আস্তে আস্তে আমার কাছে যখন আসে, বিয়ের তৃতীয় দিন আমাদের ডিএ তায়েব ভাইয়ের মাধ্যমে আমি ওই ভদ্রমহিলাকে সাফ সাফ জানিয়ে আপনার সাথে আমি সংসার করবো না, আপনার সাথে আমার সংসার করা সম্ভব না। তারপরে তিনি বিভিন্নভাবে আপনাদেরকে বলেছি, আপনারা কেউ বিশ্বাস করেননি। উনি যে এগুলো একটা মানুষ বিশ্বাস করতে বাধ্য। করে সকল মানুষের কাছে আমি এই ইন্ডাস্ট্রিতে, এই ফিল্মে, নাটকে আমি হয়েছি, আমি কষ্ট করে জায়গাটায় আসছি। তিনি কিন্তু 1 মিনিটের মধ্যে মানুষের কাছে আমার করে দিয়েছে। আমি আপনাকে একটা কথা বলি, গতকাল রাতে আমি গুগলে সরি লিখে সার্চ করেছি। আমি গুগলে লিখছি যে সরি, তখন ছবিটা ভেসে আসে। আমি ব্যাপার এত পরিমাণ পায়ে হাত রেখে বলছি, আমার এই দেশের মায়েরা বোনেরা এত পরিমাণে আমি রাসমিয়াকে সরি বলতেছে, আমিও ওনাদেরকে মানে সরি বলতেছি। এই যে আমি ভুলটা ভাঙতে পারছে, এবং ওরা যে রাসেল মিয়া আমি তাদের কাছে ছিলাম, ওনাদের কাছে আমি আবার ফিরে যেতে পারছি, এটার জন্য আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এবং আপনাদেরকে আমি আরেকটা কথা বলি, আমি আপনাদের ভদ্র মহিলাকে বলি, উনি ওনার যে হাজবেন্ড এখন করেছেন 29 অক্টোবর, আমাকে ডিভোর্স করেছেন কিনা আমি আদৌ জানি না, আমি কোনো কাগজপত্র পাইনি। তবে এটা আমি আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে আমি দেখবো। ভদ্র মহিলা বিয়ে করেছে যে সাংবাদিক মহোদয়কে, এই সাংবাদিককেও উনি কিন্তু অস্বীকার অলরেডি করছেন। আমি আপনাদের মাধ্যমে ওই ভদ্র মহিলার কে হাত জোর করে অনুরোধ করে বলবো, মানুষের জীবনকে নিয়ে আপনি খুব বেশি আশা করে ফেলেছেন। এটা বাংলাদেশ। আপনি একবার হিসাব নিয়ে কথা বলেছেন যে 5 কোটি টাকা দিলে আপনি হিসাব খুলবেন না। তখন আপনি মানুষের স্মৃতি নিয়ে আমি যেন জেলে আরো বেশি দিন থাকতে পারি এই একটা ব্যবস্থা করেছিলেন। কিন্তু আল্লাহ সহায় থাকলে আর মানুষ যদি সত্য হয়, দেখেন আমি আপনাকে কথা বলি, আমাকে গতকালকে 84 জন সাংবাদিক আমাকে ফোন করেছে যে আপনাকে ইন্টারভিউ নিতে চাই। আমি বলছি ভদ্রমহিলার ব্যাপারে আমি কোনো কথা বলবো না। আমি এখন পর্যন্ত আমার মুখ থেকে কোনো কথা বের করতে পারিনি। আমার বিশ্বাস ছিল আমি ফিল্মে যদি সত্য হয়ে থাকি, আমার ভিতরে যদি সততা থাকে, তাহলে এটা ফুটে উঠবে এবং আপনারা সব দেখতে পাবেন, এবং অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। আমার কথা হচ্ছে যে উনি যেহেতু বিবাহ করেছে, উনি ওনার সরি ওই যে সাংবাদিক বিয়ে করেছেন, আপনি বিয়ে করেছেন, সংসার করেন, আপনার প্রতি আমার পক্ষ থেকে অনেক শুভকামনা থাকবে। এই মহিলা আপনারা তো নাম জানেন, ওই সাংবাদিক মহোদয় নাম তো আপনারা জানেন। আমি তো ফেসবুকের কল্যাণে দেখেছি যে আকাশ টিভির ওনার নাম সাংবাদিক। তো এখন বিষয়টা হচ্ছে, আমি আপনাদের কাছে একটি কথা বলবো, আপনারা আমাকে এবং আপনারা সাংবাদিক, আমি একটা সাংবাদিক নিয়ে যায় আপনার যে পুলিশ, ওই সাংবাদিক কাঁদতেছিল। আমি কি ব্যাপার আপনি কাঁদতেছেন, মানুষের যে হয়ে যেত সাংবাদিক কাঁদতেছে। আজকে আমি মনে করি যে রাসেল মিয়ার জয় হয়েছে, সাংবাদিকদের জয় হয়েছে, এবং এদেশের ভালো মানুষদের জয় হয়েছে। থ্যাংক ইউ। এই আর কি আমি আপনাকে বলি, বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের যে আইন, এই আইনে আমাকে ডিভোর্স না করে উনি তো কোনো ছেলেকে বিবাহ করতে পারবেন না। তো আমাকে ডিভোর্স না করে উনি বিয়ে করেছেন, প্রশ্ন করেন। আর আমি এখন পর্যন্ত ডিভোর্সের কাগজটা হাতে পাই নাই। এখন আরেকটা
কথা বলবো, দেখেন মহিলা কিন্তু আমাকে, আপনারা আমার ফোনে দেখতে পাবেন, আমাকে ফোন দিয়েই যাচ্ছে। আমি কিন্তু কখনোই তার ফোন কখনো রিসিভ করি নাই, কারণ আমার যে বিজ্ঞ উকিল মহোদয় আছেন উনি আমাকে বলেছেন আপনি ওনার সাথে কোনো কথা বলবেন না। আমি শুধু একটি কথা বলবো, আপনারা আজকে যেখানে আছেন, এই যে বিএনপিসি, এই যে শিল্পী সমিতির আমি মেম্বার, আমার কথা হচ্ছে এই সমিতিতে এসে সে একটা অ্যাপ্লিকেশন দিছে, আমার সদস্য পর্যন্ত বাতিল করা হয়। আপনারা এবার চিন্তা করেন কোন লেভেলে গেলে সে আমার সমিতিতে এসে পর্যন্ত অভিযোগ করে। প্রশ্ন ছিল আপনার বাসন রাত থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত তাকে কেন চোখে দেখছিলাম আমরা বুঝতে পারছি। তো আপনি আসর করে আমি তাকে 50% ঘৃণা করে ফেলছি, এরপর 50% আমার মধ্যে রেখে আমি তাকে শুধরানোর জন্য আমি চেষ্টা করেছি। আপনারা দেখবেন যে আমি তার ঘরের যে ফার্নিচার টার্নিচার যা আছে সব আমি আমার মতো করে সাজাইছি। আমি পরপরই আমি চেষ্টা করেছি যে একজন ওনাকে মানুষ করার জন্য, এবং উনি যে হিজাবটা পড়তো এটা কিন্তু আমি তাকে বিয়ের পর দিন বলেছি যে আপনি দেখেন, আপনি যদি হিজাব পড়েন দুটা জিনিস হবে, একটা হবে আপনি হিজাবটা মেনটেন হবে, এরপরে আপনার যে প্রোডাক্ট আছে এটা কিন্তু দেখা যাবে, আপনাকে অনেক সুন্দর লাগবে। আমি এই মেসেজটা তাকে দিয়েছি। উনি যে নাটকটা করলো এটা ১৭ কোটি মানুষকে কিন্তু এটা আত্ম করেছে। আচ্ছা, তোমার কথায় কি হিজাব কি তোমার কথায় পড়ছে? হ্যাঁ, আপনাদের বাসন রাত পর্যন্ত হয়েছিল কিনা, আর দ্বিতীয় হচ্ছে এটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল, এটা আমি আপনাকে বলি, এটা ভালোবেসে দিয়েছিলেন নাকি ঘৃণার চোখে দিয়েছিলেন? না, এটা আমি ওই যে বললাম 50% আমার মধ্যে রেখে, কথা কয় 50% আমার মধ্যে রেখে, করছে 3 দিন বেড়ার ইয়া দিয়েছে। না এটা তো বিয়ে না, এটা বিয়ে দ্বিতীয় দিনে আমি দিয়েছি, আপনি রাইট, কিন্তু এটা আমি কারণ তার মতো অসহায় মানুষ, সত্যিকার অসহায় মানুষ কিন্তু আর অনেক আছে। আমি ওনাদের জীবিত করার জন্য এবং ওনাদেরকে একটা মেসেজ দিতে চেয়েছিলাম যে আপনার যদি পড়া হন, আপনার হাতটা রাসেল মেয়ের মতো মানুষটাও ধরবে। এই মেসেজটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি এই ছবিটা পোস্ট করেছিলাম, তখন তার 50% ভালোবাসা কাজ করেছিল। কোন বিষয় নিয়ে? এর আগেও কিন্তু কথা বলেছেন, বলেন আপনি বলেন। না, আমার কথা হচ্ছে আমি যাকে চিনি না তাকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। এটাই শেষ করো। আসল মেয়ে হচ্ছে আমার বন্ধু মানুষ, আমি তাকে দীর্ঘ 10 থেকে 15 বছর ধরে চিনি। তো তাকে নিয়ে যদি কেউ কোনো কথা বলে তো স্বাভাবিক, আমি যেটা জানি আমি তো অতটুকুই বলবো, তাই না? এখন আমরা এটা জানি, আমি তো রাসেল মেয়ের সম্বন্ধে সবই জানি। রাসেল মেয়ে আরো একটা কথা লুকাইছে, যেমন আকাশ নিবিড় বলছে যে রাসেল মেয়ের কিন্তু ডিভোর্স দিছে, সে কিন্তু লজ্জা আমি তো কাগজ পাই নাই, আমি কাগজ পাইলে তো বলবো। করে তাকে ডিভোর্স করে রাসেল মেয়েকে এটাও খাটাইলো। এবং দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলি, এটা আপনারা প্রচার করেন, কারণ আমি আপনাদের ভাই, আপনাদের সন্তানের মতো। আমার নামে যখন মামলাটা করে সবুজবাগ থানায়, এটা আপনারা সবাই প্রচার করবেন। আমি সবুজবাগ থানায় যখন মামলা করে আমি কিন্তু একটা লাইভ করে, কারণ এজ এ আমি আর্টিস্ট হিসাবে আমাকে যদি হ্যান্ডকাপ দিয়ে বাসা থেকে নিয়ে যায় আমার জন্য লজ্জার, আমার শিল্পী সমিতির 570 জন মেম্বারের জন্য এটা লজ্জা, এবং আমাকে যারা ভালোবাসেন তাদের জন্য এটা লজ্জা। আমি কি করছি, একটা লাইভ করে আমি সবুজবাগ থানায় গিয়ে আমি বলছি যে ডিউটি অফিসার মহোদয় ছিল যে ভাই আমার নামে আপনার থানায় মামলা হয়েছে, আমাকে গ্রেফতার করুন। এরপরে দেখেন ওই এসআই মহোদয় কি করেছেন, কোর্টে যে চার্জশিটে লিখেছেন সে আমাকে গ্রেফতার করেছেন। আমি তো গ্রেফতারকৃত আসামি না, আমি স্বেচ্ছায় আসামিকে সারেন্ডার করছি, অর্থাৎ আত্মসমর্পণ বলে। তার মানে সে তার লবিং এ যতটুকু পারে আমার উপর জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে। এখন আমি সেই জুলুম, অন্যায়, অত্যাচার থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি আপনাদের ভালোবাসায়। আমি আবার সেই লাইট ক্যামেরা অ্যাকশনের মধ্যে আমি এই 1 তারিখ থেকে আমি শুরু করেছি, ইনশাল্লাহ পুরো বছর কন্টিনিউ আমার কাজ থাকবে, আপনারা আমার পাশে থাকবেন। আমার এখন কোনো আফসোস নাই, ডিভোর্স সে দিয়ে সে যেভাবেই করুক, সে বিয়ে করছে, সে এখন ভালো থাকুক, সুখে থাকুক। আমি নামাজ পড়ে তাকে দোয়া করি এবং আমার মাকে পড়ে তার জন্য দোয়া করতে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি কার নামে মামলা করেছি? আমি মামলা করেছি, তাহলে তাদেরকে বাদীর কাগজ দেখাতে বলে। মামলা করিনি,
আপনাদের আরেকটা কথা বলি, এটা অন রেকর্ড, আপনারা রেকর্ড করবেন। 2022 সালে আমি একবার জেল খাটি। কেন জেল খাটি? আমি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমের দিনকে নিয়ে আমি একটা কথা বলেছিলাম যে ওনার মুক্তি চাই, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী। এটা যখন আমি মুক্তি চাই জাতীয় প্রেস ক্লাবের সামনে, আমার 4 দিন রিমান্ড হয়, 3 দিন জেল হয়। 4 দিন রিমান্ডের মধ্যে আমার পা থেকে মাথার চুল পর্যন্ত আমার রোলার দিয়ে এমন কোনো অপশন নাই যে আমাকে মারে। সাংবাদিক মহোদয় সবাই জানে। এখন একটা শ্রেণীর লোক আমাকে ভীষণ ভালোবাসে, এটা অতি উৎসাহিত হয়ে হোক বা আমি সাইড হিসেবে মুক্তি চাওয়ার কারণে হোক, এটা আমি জানি না। এখন তাদের মনে তখন ডাক্তার ছিল যে আমাকে এই ছবি অনেকের কাছে আছে, দেখবেন ইউটিউবে আছে, আমার পা থেকে মাথার চুল পর্যন্ত পুরো রোলারের কালো দাগ। আমার মা দেখে আমাকে বলে, কিরে তুই মেকআপ করে আসছিস, তুই মেকআপ উঠাবি না? আমি আরে মা মেকআপ না, এগুলো কি? আমাকে মারের দাগ। মা আমাকে জড়ায় ধরে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে, মারের দাগ। আমার কথা হচ্ছে আমাকে মানুষ ভালোবাসে। এখন এই ছেলেটা যখন, আপনি দেখেন, আপনি জার্নালিস্ট, আপনি কোথায় লিখবেন? আপনি লিখবেন পত্রিকায়। আপনি জার্নালিস্ট, আপনি কোথায় লিখবেন? আপনি লিখবেন টেলিভিশনে, দেখাবেন টেলিভিশনে। কিন্তু ফেসবুক হচ্ছে এটা মানুষের একটা পার্সোনাল আইডেন্টিটি। ফেসবুকের মধ্যে কি আপনি বিষাদর করে প্রচার করতে পারবেন? এটা কি কোনো আইনের মধ্যে আছে? আমি আপনাকে নিয়ে লিখতে পারবো? এই ভদ্রলোক তো ফেসবুকের মধ্যে আমাকে নিয়ে দুনিয়ার মিথ্যা গুজব আপনার পোস্ট করেছে। এটা তো সাংবাদিকতা। সাংবাদিকতা আপনারা জানেন, কিন্তু আমি যখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি, আমরা শিখেছি যে রাষ্ট্রের প্রেসিডেন্ট 5 বছর একবার নির্বাচিত হতে হয়। একজন সাংবাদিক সকালে পাঠকের কাছে নির্বাচিত হয়। তাহলে একজন সাংবাদিকের গ্রহণযোগ্যতা ওই লেভেলে থাকতে হবে। আমাকে নিয়ে লেখালেখি করেছি, যেগুলো আমি আইনের কাছে সহযোগিতা চেয়েছি, কিন্তু আমি মামলা করি না, আমি মামলা করবো। আমার কাছে কয়েকটা প্রশ্ন আছে আপনাদের কাছে, আমার কয়েকটা প্রশ্ন আছে আপনাদের কাছে, আমি আকাশকে নিয়ে বলবো। আপনারা আচ্ছা, আকাশ হচ্ছে একজন সাংবাদিক, আপনারা সবাই জানেন, আমিও জানি, সবাই জানি। উনি এখন সবার সামনে প্রকাশ করতেছে যে রাসেলের সাথে ওনার ব্যক্তিগত একটা ইস্যু ছিল, সেই কারণে বর্ষা অনেক মানে ওনাকে রিকোয়েস্ট করছে, অনেক কথা বলছে, তার কারণে উনি মানবতার প্রিয়ালা হয়ে গিয়ে ওনাকে সেবা যত্ন করছে। সেবা যত্ন করতে করতে একটা পর্যায়ে গিয়ে তারা বিয়ে পর্যন্ত। এখন আমার প্রশ্ন হলো, একজন সাংবাদিক উনি একজন সিনেমার মানুষ, উনি একজন হিরো, ওনার সিনেমা রিলিজ হয়েছে, আর উনি তো আজকে থেকে ইন্ডাস্ট্রিতে না। এই যে আকাশ নিয়ে বর্ষারে নিয়ে যে সব জায়গায় এত সরাসরি করছে, এটা আমিও জানি কিছু একটা, কিন্তু উনি যে মিথ্যা প্রচার গুলো করে আসছে নিয়মিত, এই ছেলেটারা যে টর্চার গুলো করে আসছে, একটা একটা ছেলে, ওর পাশে তো কেউ নাই, কেউ ছিল না। আপনারা বলেন তো আমাকে, আকাশ নেবির ব্যক্তিগত যদি তার সাথে কোনো দ্বন্দ্ব থেকে থাকে, বর্ষাকে ইউজ করে সব সাংবাদিকদের সামনে তার প্রচার করছে, এটার উত্তর আপনারা আমাকে দেন। আপনারা তো সবাই সাংবাদিক, এটার উত্তর কেন কথাটা বলছি? ধরেন আমরা ভুক্তভোগী হই, হঠাৎ করে একজন মেয়ে এসে বলবে সাকিব হ্যান্ড করছে, ত্যান করছে, অমুকে হ্যান্ড করছে, ত্যান করছে, তমুকে হ্যান্ড করছে, ত্যান করছে, আপনারা কিন্তু এটা ভাইরাল করেন। আচ্ছা, পর্যন্ত দেখলাম না শিল্পী সমিতির থেকে কোনো কথা বল। শিল্পী সমিতির কাজটা এত ব্যায়াম দেওয়া যাইতেছে, উপরে এত কিছু হচ্ছে, এত সমস্যা হচ্ছে, এত তার কোথায় কোনো বিচার হচ্ছে? একটা মানুষ যখন কাজ করে, একটা কাজ করতে আসবে, একজন প্রযোজককে যখন ফাঁসিয়ে দেয়, আজকে সে কাজ করতে আসলো, কালকে সে চলে গেলো, শিল্পী সমিতিতে কোনো বিচার করে না, কেন করে না? যদি শিল্পী সমিতি বিচার করতে, একজন শিল্পী সমিতির মেম্বার ভোট দিয়েছে, ও যদি থাকে, যদি হয়ে থাকে, হয়ে থাকে, তাকে ডেকে একসাথে বসে একটা সমাধান করার দরকার ছিল না? আজকে এতদূর পর্যন্ত আসে, রাসেল মেয়েরা দেখলে কি করে? একটা গালি দেয়। এই গালিটার ড্রাইভার কে? আজকে কে? এটা আপনারা বলেন, কে ড্রাইভার কে নেবে? আর আমি একটা কথা বলি, হিংসা বিষতার এটা কোনো সমাধান না।
আজকে দেখেন আমার উকিল মহোদয় এবং আমাকে আইনজীবীরা আমাকে বলতেছে যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনার ডিভোর্স দেওয়ার 90 দিন পরে উনি বিবাহ করবেন, রাইট? এটা হচ্ছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী এবং ইসলামিক আইন অনুযায়ী। আমার আশপাশের আইনজীবীরা আমাকে বলতেছে আপনি কাউন্টার মামলা দেন, কারণ আমি ওনাদের বলে দিচ্ছি নো, মামলা দিব না। উনি বিবাহ করেছেন, ওনাদের দাম্পত্য জীবনের আমি শুভকামনা জানাইছি। উনি বলবো উনি আর না করে ওনাকে নিয়ে যে উনি ভালো থাকে। একটা মেয়ে কয় চাকরি করতে পারে ভাই? স্টপ, আপনি স্টপ করে যান। আপনি ওনাকে নিয়ে আপনি দুইটা আপনি সংসার করেন, কয়দিন পরে যদি আরেকজন দেখা যায় তাহলে বেরোতে পারবেন না। কারণ বাংলাদেশে আপনার আমি প্রায় বলি 7% মুসলমান, কিন্তু এখানে হিট করে ধর্মকে হিট করে আপনি রাস্তায় মানুষ চলতে পারে না। এই জন্য আমি বলবো আমি আপনাকে আমি কাজ করব, আমি আমার মতো চলবো, আপনি আপনার মতো চলবেন। আপনি দেখেন আমি কিন্তু এখন আমার গ্রামে থাকি, আমার উপজেলা বাকসারামপুরে। আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম, উনি যেই জেলায় ওই জেলায় থাকবো না, আমি আপনাদেরকে বলেছিলাম। এবং আমার মা একই কথা বলছে যে ও ঢাকায় থাকা দরকার নেই। আর আমাকে একটা কথা বলে, আমার বাবা মা নিয়ে একটা কথা বলছে, আমার ভীষণভাবে কষ্ট লাগছে। আমি আপনাদের একটা কথা বলি, আমার মা প্রতিদিন যে গামছাটা দিয়ে পা মুছেন, আল্লাহর কসম আমি রাসেল বে সেই গামছাটা দিয়ে মুখ মুছি। আমি আমার মাকে এত ভালোবাসি। আপনারা জানেন যে আমার বাবা মানসিকভাবে অসুস্থ হয়ে বাইতুল মোকামে পড়েছিল, আমি অনেকদিন পর ওকে পাইছি। অনেক বেশিরভাগ সাংবাদিক আমাকে বলেছেন রাসেল ভাই আপনি মাত্র উঠতেছেন, আপনার বাবা যদি আপনার পরিচয় দিয়ে নাম নো নেভার, মানে দিস ইজ মাই ফাদার, শি ইজ মাই লিটল গার্জিয়ান, আমি কেন পরিচয় দিব না? সে আমার অহংকার, আমার বাবা, আমি পরিচয় দিয়েছি। এগুলো নিয়েও কিন্তু সে অনেক মিথ্যাচার করছে। সর্বশেষ আমি আপনাদের মাধ্যমে এটাই বললাম, আপনি সংসার করেন, আপনার জন্য দোয়া, আপনি আর মানুষকে নিয়ে হয়রানি করেন না। আজকে আমার জীবন নষ্ট করছেন, ধরেন ফার্দার এই যে আপনি সাংবাদিকের কথা বলেন, তার জীবনটাও যদি নষ্ট করে, এরকম করে আরেকজনের জীবন যদি সে নষ্ট করে, এভাবে তো পরিবার নষ্ট হচ্ছে। আমি 17 দিন জেলে ছিলাম, আমার মা 17 দিন গেছে। আপনি চিন্তা করেন আপনার মা যদি 17 দিন যেখানে যায় আপনার কাছে কেমন লাগবে? আমার কাছে 17 দিনটা 17 বছর মনে হয়েছে। এবং আমার জামিন যেন না হয়, যুব মহিলা লীগের আর কত পলিটিক্যাল লোকদের সাথে যুব মহিলা লীগ করে, পলিটিক্যাল লোক আমাকে জেলখানায় যেন আমাকে অত্যাচার করা হয়, কিন্তু আমাকে পারে নাই, কারণ জেলখানায় যারা কয়েদি ছিল তারা আমাকে ভীষণভাবে ভালোবাসছে। এবং যে সুপার যিনি ছিলেন আমাকে বলে যে আমি আপনাকে ব্যক্তিগতভাবে চিনি, আপনার সবকিছু আমি জানি, আপনার কোনো প্রবলেম হলে আমাকে জানেন। আমার কথা হলো আপনি তো শুধু একজন রাসেল মেয়েকে কষ্ট দেন নাই, আপনি আমার মাকে কষ্ট দিয়েছেন, আমার অসহায় বোনটাকে আপনি কষ্ট দিচ্ছেন। সবচেয়ে বড় কথা বললেন নভেম্বরে তার বিয়ে হয়, সেই কথাটা একটু জানতেন? না আমি জানবো কেন? আপনারাই তো জানতেন না, আমি তো জানতে দূরের কথা, সাংবাদিকরাই তো জানতেন না। ওকে, আল্লাহ হাফেজ। চলো